সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যখন সৌদি আরবের কথা ভাবি তখন সর্বপ্রথম আমাদের মাথায় চিন্তা আসে যে সেখানে প্রচুর পরিমাণে তেল উৎপাদিত হয় অথবা মক্কা ও মদিনার দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু আজকের এই ভিডিওতে সৌদি আরবের জেলখানার ব্যাপারে কিছু ভয়ঙ্কর সত্যতা সম্বন্ধে জানব, যেটা সমগ্র দুনিয়ার মানুষদের থেকে লুকানো হয়। সৌদি আরবের এই জেল এমন এক ধরনের জেল যেখানে যাওয়ার কথা ভাবলে সে অপরাধী হাত পা কেঁপে ওঠে। এছাড়াও কিছু কিছু মানুষ এতটা দুর্বল হৃদয়ের হয়ে থাকে যে তার কানে একবার সৌদি আরবের কারাগারের নাম তোলা মাত্রই সে ভয়ে টয়লেট পর্যন্ত করে ফেলার খাপ করে। আর এই সমস্ত কিছু শোনার পর এটা তো অবশ্যই জানা দরকার যে সৌদি আরবের রাজা বা সরকার তার জেলখানায় কী রকম অপরাধীদের সঙ্গে ব্যবহার করে থাকে, তাদের কেমন খাবার দাবার দেয়া হয়, তাদের ঘুমানো বা শোয়ার জন্য কেমন জায়গা দেয়া হয়। এছাড়াও সৌদি আরবের সরকার একটি কয়েদির পিছনে মোট কত টাকা খরচ করে থাকে, এই সমস্ত কিছু বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই এপিসোডটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে সৌদি আরবের আসল সত্যতার সঙ্গে আজকে আপনারা পরিচয় পেয়ে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনের ওপরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সৌদি আরবের কারাগারের ভিতরের দৃশ্য। এখানকার কয়েদিদের শোয়ার জন্য কীরকম বেডের ব্যবস্থা করা রয়েছে একবার দেখুন। যদি আজ থেকে 2-3 বছর আগের কথা বলা হয় তাহলে তো তখন এই কয়েদিদের জন্য এখানে শোয়ার জন্য কোনো বেডের ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে সৌদি আরবের জেলের কয়েদিদের জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই সৌদি আরবের জেলের কয়েদিদের মধ্যে বেশিরভাগ মানুষই রয়েছে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি আর ইন্দোনেশিয়ার মানুষ। তবে এই সমস্ত দেশগুলির মধ্যে সবথেকে বেশি মানুষ বন্দী রয়েছে পাকিস্তানের, তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের এবং তৃতীয় নম্বরে রয়েছে ভারতের মানুষ। তবে এই রকম ধরনের বদ্ধ জেল দেখে ভয় পাওয়ার কারণ নেই। এই জেলের ভেতরে অনেক বড় একটি মাঠ রয়েছে। যদি কোনো কয়েদি খেলার ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে খেলতে দেওয়া হয়। এটা এই কারণে বলা হয় যে একটি জেলের মধ্যে যদি অনেকগুলি কয়েদিকে একসঙ্গে রেখে দেওয়া হয় আর তাদের কন্টিনিউ সারাদিন সারা রাত এক জায়গায় বন্দী বিধি দেওয়া হয় তাহলে তাদের মানসিক স্থিতি বিগড়ে যেতে পারে। আর এই কারণে এই সমস্ত বন্দী থাকা কয়েদিদের খেলাধুলা করার জন্য এইটুকু স্বাধীনতা তো দেওয়া যায়। শুধু তাই নয়, সেই কয়েদি যত সময় চায় তত সময় পর্যন্ত সে এই খেলার মাঠে খেলাধুলা করতে পারে। এরপর দেখুন সৌদি আরবের কয়েদিদের খাবার কীরকম দেওয়া হয়। প্রথমত, এই কারাগারের সমস্ত কয়েদিদের খাবার সেই কারাগারের একটি নির্দিষ্ট জায়গাতে বানানো হয়, অর্থাৎ বাইরে থেকে খাবার আনা হয় না। সৌদি আরবের এই জেলখানার নিয়ম ভারত কিংবা বাংলাদেশের জেলখানা থেকে অনেকটাই ভিন্ন। এই রকমটা বলার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ভারত কিংবা বাংলাদেশের জেলখানার মধ্যে বদ্ধ থাকা কয়েদিদের যে খাবারগুলি তৈরি করা হয় সেই খাবারগুলি সেই জায়গায় বন্দী থাকা কয়েদিরাই তৈরি করে। এমনকি তাদের সেল বা সমস্ত জেলখানা পরিষ্কার করার জন্য কয়েদিদেরকেই কাজে লাগানো হয়। কিন্তু সৌদি আরবের নিয়মকানুন ঠিক এই রকমটা নয়। এখানে খাবার তৈরি করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, আর তারা জেলের কোনো কয়েদি নয়। যখন সমস্ত খাবার তৈরি হয়ে যায় তখন সেই খাবারগুলিকে আসামিদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য এই খাবার দেওয়ার সময় বেশ কয়েকটি পুলিশ সেখানে উপস্থিত থাকে, কারণ যে খাবারগুলি সার্ভ করে তারা কোনো পুলিশ অফিসার হয় না আর তারা কোনো জেলের কয়েদিও থাকে না, বরং এই খাবার দেওয়ার দায়িত্বেও খাবার তৈরি করা বেশ কিছু সদস্য থাকে। সেই খাবার নেওয়ার পর প্রত্যেকটি কয়েদি নিজেদের সেলের ভিতরে চলে যায়। তাদের যখন ইচ্ছা মন হয় তখন তারা খায়। সৌদি আরবের জেলখানায় প্রায় সকাল 7টার মধ্যে খাবার রেডি করে তাদের দিয়ে দেওয়া হয়। এখানে টিফিনের সময় আলাদা আলাদা ধরনের খাবার দেওয়া হয়, আর দুপুরবেলা খাবার সময় ভাত দেওয়া হয় এবং রাতে খাবারের সময় রুটি দেওয়া হয়। সৌদি আরব ও জিরেরদাথের সবথেকে যে খাবার দেওয়া হয় সেটা ননভেজ খাবার হয়। যদি কোনো আসামির ননভেজ খাবার ইচ্ছা থাকে না তাহলে সে নির্ভয়ে জেলের গার্ডকে জানাতে পারে, যার পর সেই আসামিকে ননভেজের বদলে ভেজ খাবার দেওয়া হয়। এই সমস্ত জেলের ভিতরের খাবার যাই হোক না কেন মশলার কোয়ান্টিটি খুবই কম থাকে। এই জেলের কয়েদিরা যদি অতিরিক্ত খিদের জন্য আরও এক্সট্রা খাবার খেতে চায় তাহলে তাদের আর আলাদা করে কোনো খাবার দেওয়া হয় না, মানে যে ডিপের মধ্যে যে পরিমাণ খাবার ভরে দেওয়া থাকে সেই পরিমাণ খাবার তাকে খেয়ে থাকতে হয়। সৌদি আরবে বন্দী থাকা সমস্ত অপরাধীদের সকাল 10টার সময় সকলকে লাইন করে দাঁড় করানো হয়, যার পর তাদের গণনা করা হয় যে তারা কতজন রয়েছে, আর সেই হিসাবে তাদের খাবার তৈরি করা হয়।
প্রত্যেক সপ্তাহে একবার করে সমস্ত কয়েদিদের বাইরে বের করা হয়, আর যে সমস্ত ডক্টরের টিম আসে সেই প্রত্যেকটি ডক্টর এই সমস্ত কয়েদিদের শরীর চেক করে থাকে। তারা এটা চেক করে যে এই সমস্ত কয়েদিদের মধ্যে কোনো কঠিন রোগ জন্ম নিচ্ছে কিনা। যদি জেলের মধ্যে কোনো কয়েদির ছোটখাট কোনো রোগ হয়, সেই ছোট রোগেরও চিকিৎসা রয়েছে এই জেলের মধ্যে। শুধু তাই নয়, চিকিৎসার সমস্ত রকমের সুবিধা রয়েছে। যদিও সাধারণত সৌদি আরবের জেলের মধ্যে ডক্টরদের একটি টিম সর্বদাই রেডি থাকে, কিন্তু এই ডক্টরদের টিম ছোটখাট রোগের চিকিৎসা করার জন্য থাকে। যদি কোনো কয়েদির বিরাট বড় ধরনের কোনো রোগ হয়, তখন তাকে জেল থেকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়। এই জেলের মধ্যে বন্দী থাকা কয়েদিদের কোনো রকমের রোগ সৃষ্টি যাতে না হয়, সেই কারণেই তাদের খাবার খুবই সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর পদ্ধতিতে বানানো হয়। এবার হয়তো আপনারা এটা জানেন না যে সৌদি আরবের জেল 3 ধরনের হয়ে থাকে। সর্বপ্রথমে যেটি থাকে সেটা হলো মাঝে রাস্তার মধ্যে আপনি কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়েছেন, তারপর আপনাকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে এসে 24 ঘন্টার জন্য বন্দি রেখে দেওয়া হবে। আর এই 24 ঘন্টা খুবই মূল্যবান হয়ে থাকে সেই অপরাধীর জন্য, কারণ এই 24 ঘন্টার মধ্যে নির্ধারিত হয় যে এই অপরাধীকে 24 ঘন্টা পর ছেড়ে দেওয়া হবে নাকি তাকে সেখানেই বন্দি করে রেখে দেওয়া হবে। যদি কোনো অপরাধের আলাদা করে কোনো উকিল থাকে, তাহলে সেই উকিলের সম্পূর্ণ অধিকার রয়েছে সেই অপরাধীকে ছাড়ানোর, কিন্তু সে যদি চায় তাহলে সেই অপরাধীকে জেলের মধ্যে বন্দি রেখে দিতে পারে। তবে সর্বোচ্চ নিয়মে সাধারণ কোনো নিয়ম ভঙ্গের কারণে সচরাচর সেই অপরাধীকে প্রায় 3 দিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি থাকতে হয়। যদি এই 3 দিনের মধ্যে তাকে কেউ ছাড়তে না আসে, তাহলে তাকে বড় কারাগারের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তবে কারাগারের মধ্যে পাঠানোর আগে পুলিশেরা এটা চেক করে থাকে যে সেই অপরাধী আরবের বাসিন্দা নাকি আরবের বাইরের বাসিন্দা। যদি সেই ব্যক্তি আরবের বাসিন্দা হয়, তাহলে তাকে আলাদা করে অন্য কারাগারে রাখা হয়। আর যদি সেই ব্যক্তি আরবের বাসিন্দা না হয়, তাহলে সর্বপ্রথম তার পাসপোর্ট এবং ভিসা চেক করে দেখা হয়। তারপর তাকে অন্য একটি আলাদা কারাগারে রাখা হয়, যার পর একটি ফর্ম ফিল আপ করতে হয়। সৌদি আরবের জেল রক্ষক নিজেই এই কথাটি জানায় যে কয়েদি এখানে আসার পর তাকে নির্বস্ত্র করা হয়। এটা এতটা জরুরি নয় যে তাকে নির্বস্ত্র করতেই হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে তার মামলার উপরে। এই নিয়মটি আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে ছিল। যদি কোনো আসামিকে বহিষ্কার করা হয় সৌদি আরব থেকে, তাহলে সে প্রায় 5 বছর পর্যন্ত সৌদি আরবের মধ্যে পা রাখতে পারবে না। কিন্তু বর্তমানে এই সময়ের নিয়ম পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। যেমন কোনো আসামিকে যদি একবার বহিষ্কার করা হয় আরব থেকে, তাহলে সেই সারা জীবনের জন্য এই আরবের মধ্যে প্রবেশ করতে পারবে না। তবে যদি সেই আসামি ওমরা বা হজ করতে চায়, তাহলে সেই সৌদি আরবে আসতে পারে। যে সমস্ত কয়েদিদের বহিষ্কার করা হয়, তাদের জন্য আলাদা করে এয়ারপোর্টে লাইন করে দেওয়া হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সৌদি আরবে বিরাট বড় অপরাধ করে ফেলে আর তার সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে সেই অপরাধী যার সঙ্গে অপরাধ করে আসামি হয়েছে, তার কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয় এবং সেই ব্যক্তি যদি সেই অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে সরকার সেই অপরাধীকে আর ফাঁসি দেয় না। এছাড়াও যে ব্যক্তির কাছে সে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হয়তো জীবিত নেই, কিন্তু সেই মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য যদি সেই অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে এমনটাকে কেবল খুনের কেসগুলিতেই করা হয়। বন্ধুরা, এই ছিল জেলখানায় বন্দি আসামিদের কিছু গোপন তথ্য। বন্ধুরা, এই কালাপানির শাস্তি দেওয়া সেলুলার জেল স্বাধীনতার আগে ইংরেজদের দ্বারা তৈরি করা হয়েছিল। যখন ভারত ইংরেজদের অধীনে ছিল, তখন ফাঁসির পর এই কালাপানির জেলই একমাত্র শাস্তি ছিল, যার নাম শোনা মাত্রই প্রত্যেকটি আসামি ভয়ে থরথর করে কেঁপে উঠত। এই কালাপানি জেলের মধ্যে আসামিরা নরক যন্ত্রণা ভোগ করত, যার কারণে অনেক আসামি চাইত না এই কালাপানি জেলে সাজা দেওয়া হোক। এর থেকে তাকে মৃত্যু দিয়ে দিক, সেটাও অনেক ভালো। কালাপানি জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি করা হয়। ইংরেজরা এটিকে সেলুলার জেল হিসাবে তৈরি করেছিল। স্বাধীনতার আগে ভারতীয়রা নানানভাবে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য লড়াই করত, আর সেই সমস্ত স্বতন্ত্রকারীদের বন্দী বানিয়ে এই কালাপানি জেলের মধ্যে রেখে দেওয়া হতো। 1857 সালের দিক করে ভারতীয়দের মনে ক্রান্তির আগুন জ্বলে উঠেছিল, যার ফলে ইংরেজদের সামনেই এই সমস্ত ভারতীয়রা রুখে দাঁড়ায়, যারা নিজেদের জীবন বলিদান পর্যন্ত দিতে পারত। আর এই কারণে ইংরেজরা তাদের উপর বিরক্ত হয়ে দিনের পর দিন তাদের জীবন কেড়ে নিতে শুরু করে। আর তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদেরকে আজীবন কারাবাসে সাজা দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও ভারতীয়রা কোনোরকমভাবে হার মানতে রাজি ছিল না।
যেভাবে ক্রান্তির আগুন ভারতীয়দের মনে জ্বলে উঠেছিল, তাতে করে ইংরেজদের এই প্রাণে মারার ভয়টা কাজে আসেনি। আর এই রকমভাবে আলাদা আলাদা দল সংগঠন করে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য বিরোধ শুরু করে দেয়। এই কারণে এতগুলি মানুষকে এক জায়গায় বন্দি করে রাখতে তাদের অনেক সমস্যা হচ্ছিল, যার ফলে 1996 সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি জেল তৈরি করতে শুরু করে। এই জেলটি সম্পূর্ণ তৈরি হয় 1906 সালে। তারপর ইংরেজরা সেই জেলের নাম রাখে সেলুলার জেল, কারণ সেখানে সমস্ত কয়েদিদের জন্য আলাদা আলাদা করে একটি সেল থাকত। বন্ধুরা, ইংরেজরা কখনোই চাইতো না যে এই সমস্ত কয়েদিরা একে অপরের সঙ্গে কথা বলুক, কারণ তারা যদি একসঙ্গে থাকে তাহলে তাদের দেশভক্তি কোনো না কোনোভাবে স্বতন্ত্রতার জন্য এমন অভাবনীয় কাণ্ড করে বসত যেটা ইংরেজদের ভাবনার বাইরে। আর এই কারণেই তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে রাখার জন্য এই সেলুলার জেলটি তৈরি করা হয়। আর আপনারা হয়তো জানেন না, এই জেলটি একেবারে সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছিল। এবারে যদি কোনো কয়েদি সেখান থেকে পালানোর চেষ্টা করত, তাহলে তাকে অতি সহজেই ধরে ফেলত। আর যদি বলা হয় সেই জেলে বন্দি থাকা কয়েদিদের সঙ্গে কী রকম ব্যবহার করা হতো, তাহলে সেটা সবথেকে নৃশংসতার প্রমাণ, যার ব্যাপারে শুনলে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এই জেলের কয়েদিদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। কিন্তু সৌদি আরবের নিয়মকানুন ঠিক এই রকমটা নয়। এখানে খাবার তৈরি করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, আর তারা জেলের কোনো কয়েদি নয়। যখন সমস্ত খাবার তৈরি হয়ে যায়, তখন সেই খাবারগুলিকে আসামিদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য এই খাবার দেওয়ার সময় বেশ কয়েকটি পুলিশ সেখানে উপস্থিত থাকে, কারণ যে খাবারগুলি সার্ভ করে তারা কোনো পুলিশ অফিসার হয় না, আর তারা কোনো জেলের কয়েদিও থাকে না, বরং এই খাবার দেওয়ার দায়িত্বেও খাবার তৈরি করা বেশ কিছু সদস্য থাকে। সেই খাবার নেওয়ার পর প্রত্যেকটি কয়েদি নিজেদের সেলের ভিতরে চলে যায়। তাদের যখন ইচ্ছা মন হয় তখন তারা খায়। সৌদি আরবের জেলখানায় প্রায় সকাল 7টার মধ্যে খাবার রেডি করে তাদের দিয়ে দেওয়া হয়। এখানে টিফিনের সময় আলাদা আলাদা ধরনের খাবার দেওয়া হয়, আর দুপুরবেলা খাবার সময় ভাত দেওয়া হয় এবং রাতে খাবারের সময় রুটি দেওয়া হয়। সৌদি আরব ও জিরেরদাথের সবথেকে যে খাবার দেওয়া হয় সেটা ননভেজ খাবার হয়। যদি কোনো আসামির ননভেজ খাবার ইচ্ছা থাকে না, তাহলে সে নির্ভয়ে জেলের গার্ডকে জানাতে পারে, যার পর সেই আসামিকে ননভেজের বদলে ভেজ খাবার দেওয়া হয়। এই সমস্ত জেলের ভিতরের খাবার যাই হোক না কেন, মশলার কোয়ান্টিটি খুবই কম থাকে। এই জেলের কয়েদিরা যদি অতিরিক্ত খিদের জন্য আরও এক্সট্রা খাবার খেতে চায়, তাহলে তাদের আর আলাদা করে কোনো খাবার দেওয়া হয় না। মানে যে ডিপের মধ্যে যে পরিমাণ খাবার ভরে দেওয়া থাকে, সেই পরিমাণ খাবার তাকে খেয়ে থাকতে হয়। সৌদি আরবে বন্দি থাকা সমস্ত অপরাধীদের সকাল 10টার সময় সকলকে লাইন করে দাঁড় করানো হয়, যার পর তাদের গণনা করা হয় যে তারা কতজন রয়েছে, আর সেই হিসাবে তাদের খাবার তৈরি করা হয়। প্রত্যেক সপ্তাহে একবার করে সমস্ত কয়েদিদের বাইরে বের করা হয়, আর যে সমস্ত ডক্টরের টিম আসে, সেই প্রত্যেকটি ডক্টর এই সমস্ত কয়েদিদের শরীর চেক করে থাকে। তারা এটা চেক করে যে এই সমস্ত কয়েদিদের মধ্যে কোনো কঠিন রোগ জন্ম নিচ্ছে কিনা। যদি জেলের মধ্যে কোনো কয়েদির ছোটখাট কোনো রোগ হয়, সেই ছোট রোগেরও চিকিৎসা রয়েছে এই জেলের মধ্যে। শুধু তাই নয়, চিকিৎসার সমস্ত রকমের সুবিধা রয়েছে। যদিও সাধারণত সৌদি আরবের জেলের মধ্যে ডক্টরদের একটি টিম সর্বদাই রেডি থাকে, কিন্তু এই ডক্টরদের টিম ছোটখাট রোগের চিকিৎসা করার জন্য থাকে। যদি কোনো কয়েদির বিরাট বড় ধরনের কোনো রোগ হয়, তখন তাকে জেল থেকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়। এই জেলের মধ্যে বন্দি থাকা কয়েদিদের কোনো রকমের রোগ সৃষ্টি যাতে না হয়, সেই কারণেই তাদের খাবার খুবই সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর পদ্ধতিতে বানানো হয়। এবার হয়তো আপনারা এটা জানেন না যে সৌদি আরবের জেল 3 ধরনের হয়ে থাকে। সর্বপ্রথমে যেটি থাকে সেটা হলো মাঝে রাস্তার মধ্যে আপনি কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়েছেন, তারপর আপনাকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে এসে 24 ঘন্টার জন্য বন্দি রেখে দেওয়া হবে। আর এই 24 ঘন্টা খুবই মূল্যবান হয়ে থাকে সেই অপরাধীর জন্য, কারণ এই 24 ঘন্টার মধ্যে নির্ধারিত হয় যে এই অপরাধীকে 24 ঘন্টা পর ছেড়ে দেওয়া হবে নাকি তাকে সেখানেই বন্দি করে রেখে দেওয়া হবে। যদি কোনো অপরাধের আলাদা করে কোনো উকিল থাকে, তাহলে সেই উকিলের সম্পূর্ণ অধিকার রয়েছে সেই অপরাধীকে ছাড়ানোর, কিন্তু সে যদি চায় তাহলে সেই অপরাধীকে জেলের মধ্যে বন্দি রেখে দিতে পারে। তবে সর্বোচ্চ নিয়মে সাধারণ কোনো নিয়ম ভঙ্গের কারণে সচরাচর সেই অপরাধীকে প্রায় 3 দিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি থাকতে হয়। যদি এই 3 দিনের মধ্যে তাকে কেউ ছাড়তে না আসে, তাহলে তাকে বড় কারাগারের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তবে কারাগারের মধ্যে পাঠানোর আগে পুলিশেরা এটা চেক করে থাকে যে সেই অপরাধী আরবের বাসিন্দা
নাকি আরবের বাইরের বাসিন্দা। যদি সেই ব্যক্তি আরবের বাসিন্দা হয় তাহলে তাকে আলাদা করে অন্য কারাগারে রাখা হয়, আর যদি সেই ব্যক্তি আরবের বাসিন্দা না হয় তাহলে সর্বপ্রথম তার পাসপোর্ট এবং ভিসা চেক করে দেখা হয়। তারপর তাকে অন্য একটি আলাদা কারাগারে রাখা হয়, যার পর একটি ফর্ম ফিল আপ করতে হয়। সৌদি আরবের জেল রক্ষক নিজেই এই কথাটি জানায় যে কয়েদি এখানে আসার পর তাকে নির্বস্ত করা হয়। এটা এতটা জরুরি নয় যে তাকে নির্বস্ত করতেই হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে তার মামলার উপরে। এই নিয়মটি আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে ছিল। যদি কোনো আসামিকে বহিষ্কার করা হয় সৌদি আরব থেকে, তাহলে সে প্রায় 5 বছর পর্যন্ত সৌদি আরবের মধ্যে পা রাখতে পারবে না। কিন্তু বর্তমানে এই সময়ের নিয়ম পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। যেমন কোনো আসামিকে যদি একবার বহিষ্কার করা হয় আরব থেকে, তাহলে সেই সারা জীবনের জন্য এই আরবের মধ্যে প্রবেশ করতে পারবে না। তবে যদি সেই আসামি ওমরা বা হজ করতে চায়, তাহলে সেই সৌদি আরবে আসতে পারে। যে সমস্ত কয়েদিদের বহিষ্কার করা হয় তাদের জন্য আলাদা করে এয়ারপোর্টে লাইন করে দেওয়া হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সৌদি আরবে বিরাট বড় অপরাধ করে ফেলে আর তার সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে সেই অপরাধী যার সঙ্গে অপরাধ করে আসামি হয়েছে তার কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয় এবং সেই ব্যক্তি যদি সেই অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে সরকার সেই অপরাধীকে আর ফাঁসি দেয় না। এছাড়াও যে ব্যক্তির কাছে সে ক্ষমা চাইবে সেই ব্যক্তি হয়তো জীবিত নেই, কিন্তু সেই মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য যদি সেই অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে এমনটাকে কেবল খুনের কেসগুলিতেই করা হয়। বন্ধুরা, এই ছিল জেলখানায় বন্দি আসামিদের কিছু গোপন তথ্য। বন্ধুরা, এই কালাপানির শাস্তি দেওয়া সেলুলার জেল স্বাধীনতার আগে ইংরেজদের দ্বারা তৈরি করা হয়েছিল। যখন ভারত ইংরেজদের অধীনে ছিল, তখন ফাঁসির পর এই কালাপানির জেলই একমাত্র শাস্তি ছিল, যার নাম শোনা মাত্রই প্রত্যেকটি আসামি ভয়ে থরথর করে কেঁপে উঠত। এই কালাপানি জেলের মধ্যে আসামিরা নরক যন্ত্রণা ভোগ করত, যার কারণে অনেক আসামি চাইত না এই কালাপানি জেলে সাজা দেওয়া হোক। এর থেকে তাকে মৃত্যু দিয়ে দিক, সেটাও অনেক ভালো। কালাপানি জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি করা হয়। ইংরেজরা এটিকে সেলুলার জেল হিসাবে তৈরি করেছিল। স্বাধীনতার আগে ভারতীয়রা নানানভাবে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য লড়াই করত, আর সেই সমস্ত স্বতন্ত্রকারীদের বন্দী বানিয়ে এই কালাপানি জেলের মধ্যে রেখে দেওয়া হতো। 1857 সালের দিক করে ভারতীয়দের মনে ক্রান্তির আগুন জ্বলে উঠেছিল, যার ফলে ইংরেজদের সামনেই এই সমস্ত ভারতীয়রা রুখে দাঁড়ায়, যারা নিজেদের জীবন বলিদান পর্যন্ত দিতে পারত। আর এই কারণে ইংরেজরা তাদের ওপর বিরক্ত হয়ে দিনের পর দিন তাদের জীবন কেড়ে নিতে শুরু করে। আর তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদেরকে আজীবন কারাবাসে সাজা দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও ভারতীয়রা কোনোরকমভাবে হার মানতে রাজি ছিল না। যেভাবে ক্রান্তির আগুন ভারতীয়দের মনে জ্বলে উঠেছিল, তাতে করে ইংরেজদের এই প্রাণে মারার ভয়টা কাজে আসেনি। আর এই রকমভাবে আলাদা আলাদা দল সংগঠন করে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য বিরোধ শুরু করে দেয়। এই কারণে এতগুলি মানুষকে এক জায়গায় বন্দী করে রাখতে তাদের অনেক সমস্যা হচ্ছিল, যার ফলে 1996 সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি জেল তৈরি করতে শুরু করে। এই জেলটি সম্পূর্ণ তৈরি হয় 1906 সালে। তারপর ইংরেজরা সেই জেলের নাম রাখে সেলুলার জেল, কারণ সেখানে সমস্ত কয়েদিদের জন্য আলাদা আলাদা করে একটি সেল থাকত। বন্ধুরা, ইংরেজরা কখনোই চাইতো না যে এই সমস্ত কয়েদিরা একে অপরের সঙ্গে কথা বলুক, কারণ তারা যদি একসঙ্গে থাকে তাহলে তাদের দেশভক্তি কোনো না কোনোভাবে স্বতন্ত্রতার জন্য এমন অভাবনীয় কাণ্ড করে বসত যেটা ইংরেজদের ভাবনার বাইরে। আর এই কারণেই তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে রাখার জন্য এই সেলুলার জেলটি তৈরি করা হয়। আর আপনারা হয়তো জানেন না, এই জেলটি একেবারে সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছিল। এবারে যদি কোনো কয়েদি সেখান থেকে পালানোর চেষ্টা করত, তাহলে তাকে অতি সহজেই ধরে ফেলত। আর যদি বলা হয় সেই জেলে বন্দি থাকা কয়েদিদের সঙ্গে কী রকম ব্যবহার করা হতো, তাহলে সেটা সবথেকে নৃশংসতার প্রমাণ, যার ব্যাপারে শুনলে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এই জেলের কয়েদিদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো, এমনকি কৈলু দিয়ে তেল বের করার জন্য গরুর জায়গায় তাদেরকে ব্যবহার করা হতো। আর সেখানে যদি কোনো রকমের তাদের ভুল হয়ে যায়, তাহলে তাদের বেঁধে নানান রকমভাবে মারধর এবং অত্যাচার করা হতো। এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য 238 জন কয়েদি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই সমস্ত কয়েদিরা পালাতে সফল হয়নি।
বরং ধরা পড়ে যাওয়ার পর কিছু কিছু কয়েদি ইংরেজদের হাতে পরবর্তীতে শাস্তিস্বরূপ নৃশংস অত্যাচারের ভয় আত্মহত্যা পর্যন্ত করে নেয়। আর বাকি যে সমস্ত কয়েদিরা বেঁচে ছিল তাদেরকে মৃত্যুর আগে পর্যন্ত মেরে মেরে প্রায় আধমরা করে দেওয়া হয়। তারপর তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। এই কালাপানি জেলের মধ্যে কয়েদিদের সঙ্গে এই রকম ধরনের অনেক নোংরা ব্যবহার, এমনকি অত্যাচার করা হতো। এই সমস্ত কিছু অত্যাচারে বিরক্ত হয়ে ১৯৩৩ সালে কালাপানি জেলে বন্দী থাকা কয়েদিরা একজোট হয়ে অনশন ধর্মঘট করে, অর্থাৎ কোনো রকমের কোনো খাবার খাবে না। তাদের এই রকম করতে দেখে ইংরেজরা বিরক্ত হয়ে জোর করে তাদের মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দিতে থাকে। এত জোর করার পরেও যে সমস্ত কয়েদিরা সেই সমস্ত খাবার খেত না, তাদেরকে সেখানে নৃশংসভাবে মারধর করা হতো। এই কারণে কিছু কিছু কয়েদি সেখানেই মারা যায়। এরপরে বন্ধুরা ১৯৪২ সালে জাপান ইংরেজদের ওপর আক্রমণ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তাদের অধীনে নিয়ে নেয়, যার পর সেই সমস্ত ইংরেজদের সেই জেলের মধ্যেই বন্দী করে রাখে দেওয়া হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর আন্দোলনে কালাপানি জেলের মধ্যে বন্দী থাকা সেই সমস্ত ভারতীয় কয়েদিদের মুক্ত করে ফিরিয়ে আনা হয়। কিন্তু সবথেকে বড় আফসোসের কথা হচ্ছে এটাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আবারও ইংরেজ আধিপত্য বিস্তার করে। সেই সেলুলার জেল আবারও তাদের অধীনে নিয়ে নেয়। কিন্তু সর্বশেষে ১৯৪৭ সালে ভারত ইংরেজদের থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারত ঘোষণা করে। স্বাধীনতার পরে ভারত সরকার কালাপানি জেলকে রাষ্ট্রীয় স্মারক হিসাবে স্বীকৃতি দেয়, যার পর থেকে যে কোনো ভারতীয় এই আন্দামান নিকোবরে এসে যে কেউ ঘুরে দেখতে পারে। এই জেলের আশেপাশে ঘোরাফেরা করে যে কেউ এসে পরিষ্কারভাবে বুঝতে পারে ভারতীয় স্বতন্ত্র আন্দোলনে বন্দী হওয়া কয়েদিদের কতটা যন্ত্রণা ভোগ করতে হতো। এই জেলের একটি জায়গায় মিউজিয়াম তৈরি করা হয়, যেখানে এই সমস্ত হাতিয়ার, লোহার শিকল এবং ফাঁসির দড়ি স্বরূপ আরও অন্যান্য জিনিস রেখে দেওয়া আছে, যেগুলি দিয়ে ভারতীয় কয়েদিদের উপর অত্যাচার করা হতো। এই সমস্ত কিছু দেখে যে কেউ অনায়াসেই বুঝবে ইংরেজরা ভারতীয়দের উপর কতটা অত্যাচার করেছিল। এই জেলের মধ্যে সেই সমস্ত শহীদ হওয়া কয়েদিদের ছবির স্মৃতিস্বরূপ লাগানো রয়েছে, যাদেরকে দেখে আপনাদের গর্ব হবে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে আপনাদের অতি মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।